সারের স্তূপের মধ্যে থেকে পাতাল ভেদ করে বেরিয়ে এসেছিলেন বাবা চন্দ্রশেখর। বছরের এক বিশেষ দিনে বাবা চন্দ্রশেখর আশ্চর্যজনকভাবে উঠে আসে ওপরের দিকে। বিশাল আকারের এই মন্দির কোথায়, সবকিছুই আজকের আমার এই ভিডিওতে। গাজন সমাধি এটা হয়, এমনি সময় হয় না, গাজন সমাধি হয়। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন অলৌকিক ঘটনার খোঁজে আমি বেরিয়ে পড়েছি বাঁকুড়ার আরেকটি গ্রামে। আজকে আমি এসেছি বিলাতর থানার অন্তর্গত পিরাবড়ি গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন সুবিশাল শিব মন্দির। এই শিব মন্দিরে যে শিবলিঙ্গটি রয়েছে সেটা রয়েছে একটি রহস্য বা অলৌকিক ঘটনা। বন্ধুরা, আমার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন তাহলে আমার ভিডিওটি শুরু করছি, সঙ্গে থাকুন। এই মন্দিরে দেবাদেব মহাদেব চন্দ্রশেখর নামে পূজিত হন। এই মন্দিরে বছরের এক বিশেষ দিনে বাবা চন্দ্রশেখর উপরের দিকে উঠে আসেন এবং ভক্তদের ধরা দেন। পরবর্তীকালে সারা বছর আবার তিনি নিচের দিকে চলে যায়। তো এই রকম এক অলৌকিক ঘটনা আমরা শুনে নেব ব্রাহ্মণ মশাইয়ের মুখ থেকে। আমি আজকে এই বিলাতর থানার অন্তর্গত পিরাবড়ি গ্রামে চলে এসেছি। তো এই জাগ্রত শিব মন্দিরের যে রহস্যজনক কাহিনী আছে সেটাই আজকে আমরা সঙ্গে শুনতে দেবো। তো আমি এই ঠাকুর মশাইকে পেয়েছি, মন্দির পূজারী মশাইকে। তো ঠাকুর মশাই আমি প্রথমে বলে দিচ্ছি যে এই মন্দিরটি কত বছর, মোটামুটি অনুমানিক কত বছর আগে এটা? আমার দেখা অনুমানিক, আমরা তো বাবার আমল থেকে দেখছি এভাবেই মন্দিরটি প্রায় 500 বছর হয়। 500 বছর মানে এইভাবেই দেখছি আমরা। মানে কোন নিশ্চয় কেউ এটা স্থাপন করেছিল? বিষ্ণুপুর রাজার আমলে আচ্ছা হয়েছিল। কোন রাজা? মোল্লা রাজা, মল্ল রাজা। মল্ল রাজা তো অনেকের নাম আছে। তো যাই হোক, তো এই মন্দিরে একটা আমি রহস্যজনক কাহিনী শুনেছি মধ্যে, সেই জন্য আমার এখানে আসা। কারণ আমাদের সামনে অলৌকিক ঘটনাগুলি তুলে ধরাই আমার লক্ষ্য। তো আমি শুনেছি যে শিব মন্দিরে যে বাবা মহেশ্বর আছেন, উনি নাকি কোনো এক সময় উঠে আসেন, আবার কোনো এক সময় নিচেও নেমে যায়। সেই ঘটনা ওটি হয় আপনার চৈত্র মাসে যে বাবার গাজন, সেই সময় বাবা একটু সামান্য উঠে আবার গাজন পেয়ে গেলে আবার নেমে যায়। এটা কি প্রত্যেক গাজনে? প্রত্যেক গাজনে হয়, প্রতি বছর গাজনে এই সময় এই জিনিসটা দেখা যায় বাবা। বলছি আপনি কি অনুভব মানে দেখেন? হ্যাঁ, আমরা প্রতিদিন পূজা করি তো, নিত্য পূজা। এখন যেটা দেখি গাজনের সময় সেটা আলাদা। আচ্ছা, এই যে ঘটনা বহু মানুষ এসে দর্শন করে থাকে। হ্যাঁ, প্রচুর ভিড় হয়, প্রচুর সময় হয়। এদের আমার এলাকার ধারবাদ সব মানুষজন এখানে এসে এখানে মানস করা হয়। গাজনে বাবার ওই কামলে উঠে প্রথম দিন। আচ্ছা, 25 তারিখে শুরু হয় গাজন। 25 তারিখে ভক্ত কামানো 5 জন ভক্ত, চৈত্র মাস। 25 তারিখে ভক্তদের কামানো হয়, 5 জন ভক্ত থাকে। রাজার ভক্তিয়া, কোটাল ভক্তিয়া, সন্ন্যাসী ভক্তিয়া, ধমাত কন্যা, এটা 5 জন কামায়। 26 তারিখ থেকে বাবার ওই যে পার্টি আছে বানেশ্বর রাজা, ওকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। ওই পাশের আমাদের পুকুর আছে, উপর বাঁধ বলে, সেখানে বাবা স্নান করা হয়, পূজা টুজা হয়। নামটি গায়ত্রী গোস্বামী। হ্যাঁ, আমি গ্রামে। আচ্ছা, বাবা মহেশ্বরের বিশাল মাহিত্য শুনেছি। হ্যাঁ, মায়ের তো বিশাল বাবা। মাহিত্য হচ্ছে যে এটা আমি শুনেছি যে বাবা একটা সময় উঠে আর নেমেও যাইছে। হ্যাঁ, গাজনের সময়। আচ্ছা, যখন গাজন হয় না তখন বাবাকে উঠতে দেখা যায়। আমি কি বাবা চন্দ্রশেখরের ভক্তদের প্রতি রয়েছে আরেকটি বিশেষ মাহিত্য। গ্রামের কোনো মানুষ যদি কোনো বড় রোগে আক্রান্ত হয় তবে সেই পরিবারের একজন মন্দিরে বাবা চন্দ্রশেখরের কাছে ধর্ণা দেন। তো শুনে নিন সেই রকমই এক লোমহর্ষক সত্য ঘটনা। হ্যাঁ, এখানে অনেকেই মানত করে যাবে, যদি কারো মানত ইয়ে হয়। এবার এখানে বাবার ধর্ণা দেওয়া হয়। হ্যাঁ, ধর্ণা দেওয়া হয়। ধর্ণা দেওয়া আপনার করে কি ওই বারটার কামাই পড়ে যেদিন পড়বে সেই দিন পড়বে, তারপর 7 দিন 5 দিন 6 দিন যে যদিন না খেয়ে থাকতে হবে, কোনো কিছু খাওয়া যাবে না, জল পর্যন্ত খাওয়া যাবে, ওইটি থাকতে হবে 7 দিন। টোটাল নিয়ে যায় একদম বার কামালে, যেদিন পড়বে তার আগের দিন বার কামাই একবার ভাত খাবে, তারপর দিনে আর কিছু খাবে না। সকাল থেকে ঠিক সন্ধ্যার সময় বাবার এখানে এসে ধর্ণা দেবে। তো সেই দিন থেকে যে ধর্ণা দিলাম, যতদিন বাবা না খাবার দিচ্ছে বাবা আদেশ দিলে পরে কারো শরীরটা একটু খারাপ হলে, রোগ ভালো হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছে,
কোনো কিছু যদি ভালো হচ্ছে না তখন বাবার কাছে শোনা, যাতে বাবার কাছে ভালো হয়। অনেকে আছে ঠিক হয়েছে, আমারই দেখে অন্তত কম করে 200-250 লোকের মানুষ ভালো হয়েছে, এখনো ভালো হচ্ছে। পেট ব্যথা, অনেকে পেট ব্যথা বেশি এখানে যাওয়া, পেট ব্যথার জন্য। আবার কারো বাচ্চা মেয়েদের বাচ্চা হয় না, বাচ্চাই হচ্ছে না, বাচ্চার জন্য এখানে বাবা এখানে পুজোর যে করায়। বড় কোনো হ্যাঁ রোগ, হ্যাঁ ঠিক হয়েছে। যেমন বাচ্চা সাদা সাপ, যে মেয়েদের একটা রোগ হয় সাদা সাপ, পেটে ব্যথা, ভালো হয়ে গেছে। আমার নাম শ্যামল দে, আমার এই পিঠাবন্তি বাড়ি, আপনার বাড়িতে আছি। আর উনি যে আছেন বাবা, বাবার মতোই আছেন। মানে আমার জীবনে একটাই বড় যেটা হচ্ছে আমার যে ছোট মেয়েটা, বুঝলেন, আমার ছোট মেয়ে গাজনের ক্যামলা তোলার দিনে হঠাৎ ইলেকট্রিক শর্ট খায়। তো আমরা মনে করলাম যে উনি মারা গেল, মানে ছেলেটা আমার মারা গেছে। কিন্তু বাবার এমনই মাহিত্য, উনি এখনো বেঁচে আছেন। ধন্না দেওয়ার ব্যাপারে মানে পড়লে আর কি, আমাদের এখানে বাবার কাছে ধন্না বলে, সেটা মোটামুটি কদিনের মাথায় 6-7 দিনের মাথাতে ফল পেয়েছে। 3 দিন ছিলাম। আমি এখানে 3 দিন ছিলাম বাবার ইয়াতে ঠান্ডাতে, 3 দিন ছিলাম বুঝলেন। আমার কোনো অসুবিধার জন্য আমি পড়িলাম, যাতে বাবার ইয়া ছিল 3 দিন। আমি 2 দিন, প্রথম দিন আমি পড়লাম, আমার দাদা ছিল একজন, দাদা মারা গেছে। দাদাই আমাকে বললো যে এখানে পড়ো, আমি ওই দিয়ে গেলাম আমাকে, এখানে থাকো আর লাইট ছাড়া জ্বালানো করবো, অন্ধকারে থাকতে হবে। আমি অন্ধকারে থাকতাম, কোনো কিছু খাওয়া ছিল মানে জল টলে মানে ফুলও পর্যন্ত খাওয়া যেত। 2 দিন থাকার পরে আমাকে বাবা বলে দিল, তুই যেটা জেনে আছিস, যদি ব্রাহ্মণদের আসার কোনো প্রয়োজন থাকে, তোরা তোমার জল দিস পড়ছিস, ওদের আসার কোনো পড়ছে। তো যখন আছিস বল তোর কি অসুবিধা। আমি অসুবিধা বলতে আমার, যাতে আমি কোনো মানুষের মানে উপকারে লাগছিল, সেই জিনিসটা আমার যেমন কি হবে যে হলো, তোদের তো সবই তো দিয়ে আছে, তোর তো মানুষের উপকারে তো লাগছে, আর কি লাগবে। বলছে প্রতিদিন বাবার আমাকে জল লাগবে, আর কিছু করার বাবা আমার নাম যে আমাকে 2 দিনের পরে 3 দিনে বলছে তুই ঘর চলে যা, আমার গার্জেন আছে, গার্জেনে তো অনেক কাজ আছে, সেই কাজের জন্য তো অসুবিধা হবে, তখন ঘর চলে যা। আমি 3 দিন ছিলাম। এই মন্দিরে বাবা চন্দ্রশেখর দীর্ঘ 500 বছরেরও বেশি দিন থেকে বিরাজ করছেন এবং এই গ্রামের মানুষজনদের মঙ্গল সাধন করছেন। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন, এই চন্দ্রশেখর জিউ এই মুহূর্তে যে স্থানে বিরাজ করছেন সেখানে ছিল গোবরের সারের স্তূপ। এক চাষি সেই সার নেওয়ার জন্য কোদাল দিয়ে সেই স্থানে কোপ দিতেই এই শিবলিঙ্গের ওপর আঘাত আসে এবং সঙ্গে সঙ্গে সেই শিবলিঙ্গ থেকে তাজা রক্ত বের হতে শুরু হয়। তো এই সত্য ঘটনাটি আমরা শুনে নেব এখানকার গ্রামবাসীর মুখ থেকে। এটা ব্যাপার বলতে আমরা যেটা বাবা ওদের মুখে শুনে আসছি, সেটা এখানে একটা মানে সারের কুয়ো বলতে, যেটা গোবরের রাখতো, হ্যাঁ মানে ওই রকম ছিল না। আর ওই বাবার ওই সাইডে নাকি তাদের কোনো ঘর ছিল, যেটা টিউবওয়েলটা রয়েছে, তো ওইখানে ওই রকম ছিল। তো ওই চাষে কাজে লাগানোর জন্য গোবরগুলো পুড়েছিল, তা করতে করতে এটা শব্দ হয়, তারপর দেখছি যে গোটায় রক্ত দিয়ে সেটা পরিষ্কার করে দেখেছে যে না বাবা, ওই জন্য বাবার মাথাটা একদিকটা এখনো পর্যন্ত ওরকম কাটা আছে। এইটাই আমরা শুনেছি। এখানে বিভিন্ন ধরনের দেখেছিল, যাদের এটা মেন ইয়া, যারা ভূমিকা পালন করে থাকে, তারা এই কবছর আসছে, এখন আসে। ওরা এখানে এসে ভক্তি কমায়, এখানে আসে, এখানে পুজোর যদি ভক্তি কমায় আসে আসে আজ 2 বছর আসছে। কি ঘটনা বলতে এই বাবার থানে এই বাবা বাচ্চা ছেলেদেরকে খুব ভালোবাসে, কিন্তু সেটা কেমন বলতে, ওই বাচ্চা ছেলে যদি এখানে পায়খানা পেছাব করে দেয়, করে দেয়, উনি কিছু মনে করেন, ওটাও বাবার কাছে যায়। কিন্তু আমাদের মতো কিছু মানুষ এখানে, আমরা এই যদি সকালে শুয়ে থাকি বা শীতকালে শুয়ে তো অন্য হয়তো আমাদের মতো নিয়ে এক ছেলে এখানে শুয়েছিল, যে শোয়ার পরে সে হয়তো সূচি কি অসুচিতভাবে শুয়েছিল জানি না, কিন্তু তারপরে দেখেছে যে বাবা যেন পেরিয়ে যাচ্ছে তার একটা, বা আমার একজন খুঁড়তো দাদা ছিলেন, উনি বলছেন যে আমরা ঘরে তখন 4 বন্ধু মিলে এখানে শুয়ে আছি, ওই সামনের ধারিটাতে শুয়ে আছে। শুয়ে থাকার পরে ওরা ঘুমিয়ে গেছে। আজ থেকে বেশ কিছুদিন, মোটামুটি আপনি ধরতে পারেন
যে 60-70 বছর আগে শুয়ে আছে। শুয়ে থাকার পরে দেখেছে যে একজন তার রুম ভেঙেছে। তখন দেখছে একজন মানে বয়স্ক আর কি জোটা আর সব কিছু আছে, প্রদীপ নিয়ে তাদের মুখগুলোকে দেখছে যে কে 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 আছে। এইরকম ইয়েটাও তাদের মুখ দিয়ে আমি শুনছি। স্বপ্ন দেখেছে না? না, এমনিই দেখেছিল। তারপর যখন ওই পাশে থাকে তাকে চিমটি কেটে দেওয়ার পরে সে যখন ইয়ে করছে তখন দেখছে আর কিছু নেই। এরকম কিছু কিছু দেখা গেছে। বা এইখানে এমনও ইয়ে আছে যেখানে বাবার থানে যে টাকা পয়সা অনেকে দেয়, অনেকে মানে নেবার চেষ্টা করছে কিন্তু সেটা সফল হতে পারে না। বা এনার বাবা এইখানে মেন পুরোহিত আর কি। না, উনি দেহ রেখেছেন, উনি হচ্ছিলেন মেন পুরোহিত। তাতে করে উনি এসে মানে ওনার হচ্ছে ওই বাবারই সকাল থেকে না জল দিলে পরে সে কোনো কিছু অন্য গ্রহণ তো দূরের কথা এমনি জল স্পর্শ করতে পারে। তো আমাকে আমার দোকানে ওই নিত্য পুজো করতে হয়, যে কোনো দিন বলতে হয় যে দাদা দেখো তো উনি আঙুলটা আমার কি হলো। আমি বললাম যে ওইটা হয়তো আপনার দাদা কিছুতে একটু কামড়ে ফামড়ে দিয়েছে গো। বলি দাদা বলো কি করেছিল। না না, বাবার ওইখানটা পরিষ্কার করছিলাম, ওইটা ইয়ে করছি। তার মানে উনি সাক্ষাৎ ওই সকল দেখেছেন। বা আমাকে এমনও বলেছেন যে একটা সাপে আমাকে কামড়ে দিল। উনি তখন বলতেন। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি এই চন্দ্রশেখর মন্দিরটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার আসতে পারেন এবং এইখানকার যেসব আরো অলৌকিক ঘটনা রয়েছে তাও জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি এই মন্দিরে আসতে চান তবে কিভাবে আসবেন? বন্ধুরা, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন থেকে এই বাঁকুড়া জেলার পিরাবনি গ্রামের দূরত্ব মাত্র 32 কিলোমিটার। আপনারা এই পিরাবনি গ্রামের এই চন্দ্রশেখর মন্দিরে যদি যান তবে দুদিক দিয়ে যেতে পারবেন। প্রথম হচ্ছে এই রোড ধরে সোজা চলে যাবেন ফুলবেড়িয়া থেকে ডান হাতে সোজা চলে যাবেন নিরসা থেকে বাঁ হাতের রাস্তা ধরে সোজা চলে যাবেন এই পিরাবনির এই শিব মন্দিরে। আবার বেলিয়াতর থেকেও যাওয়া যায়। আপনারা যদি বাঁকুড়া থেকে আসেন তাহলে বাঁ দিকে, আমরা যদি দুর্গাপুর থেকে যান তাহলে ডান দিকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন এই পিরাবনি চন্দ্রশেখর মন্দির। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।